আসসালামু আলাইকুম, সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেইড বেস থেকে স্বাগতম। তোমরা সবাই শুনতে পাচ্ছ কিনা আর দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কি শুনতে পাচ্ছ কিনা, একটু দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু জানাও সবাই। চ্যাপ্টার 2 লেকচার 1 করবো আজকে আমরা। ওকে ওকে ওকে, সবাই একটু দ্রুত গতিতে বলো, শোনা যাচ্ছে কিনা আর ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, একটু দ্রুত গতিতে বলতে হবে। ওকে, তাড়াতাড়ি 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 খুব দ্রুত গতিতে একটু ক্লাসে যুক্ত হয়ে যাও সবাই। ওয়ালাইকুম সালাম। ওকে ওকে, আমরা 1 মিনিট পরে বা 30 সেকেন্ড পরে ক্লাস শুরু করব। তোমরা একটু এর মধ্যে যুক্ত হয়ে যাও। আমরা যে অধ্যায়টা শুরু করতে যাচ্ছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যতদিন পর্যন্ত পরীক্ষায় আইসিটি থাকবে ততদিন পর্যন্ত এই অধ্যায় থেকে প্রশ্ন মিস হবে না, এবং আজকে যা পড়াবো এখান থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন কমন আসবে। ঠিক আছে, তাহলে এইরকম একটা নিশ্চয়তা দিয়ে ক্লাস করা যায়। এটার অধ্যায়টার নাম হচ্ছে কি, কমিউনিকেশন চ্যাপ্টার 2। এটা আইসিটির, এখান থেকে অবশ্যই প্রশ্ন হবে, অবশ্যই সিকিউ প্রশ্ন হবে এখান থেকে। ঠিক আছে, তাহলে আমরা আজকে দেখব এই অধ্যায়টার নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেমস এবং নেটওয়ার্কিং। সিস্টেমস, কমিউনিকেশন লিখতে হবে, কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং। এই অধ্যায়টার নাম হচ্ছে এটা। ওকে ওকে, যোগাযোগের ব্যবস্থা আর কি। তাহলে সবাই যুক্ত হয়ে যাও দ্রুত গতিতে। আচ্ছা দেখি, প্রথমে আমাকে বলতে হবে, তোমরা তো এই অধ্যায়টা শুরু করবা, এখন তোমরা আগে নিজে নিজে একটা সলিড ফিক্সড করো যে তোমরা কি আসলে অনলাইনে পড়াশোনা করবা নাকি করবা না। যদি পড়াশোনা করার নিয়ম থাকে তাহলে আমি বলবো মেসেঞ্জার, তারপর হচ্ছে নিউজ ফিড, এগুলা ক্লাস চলাকালীন সময় ব্যবহার করবে না। এই দুইটা জিনিস অ্যাভয়েড করতে হবে। যদি এই দুইটা জিনিস অ্যাভয়েড করতে না পারো তাহলে তুমি আসলে এখানে পড়াশোনা করে কোনো লাভ হবে না। কিন্তু তুমি যদি 1 ঘন্টা মাত্র 60টা মিনিট এই দুইটা জিনিস যদি তুমি না ধরে ক্লাসটা করতে পারো তাহলে তোমার আর জীবনে কোথাও আইসিটি পড়তে হবে না। কারণ আমাদের কোর্সে এত বেশি ডিটেলস পড়ানো হয়। তোমরা চ্যাপ্টার 1 করে অলরেডি বুঝছো আমরা কি পরিমাণ ডিটেলস পড়াই। তো প্রত্যেকটা অধ্যায় এরকম ডিটেলসই পড়ানো হবে। তাহলে তোমাকে এক হচ্ছে ধারাবাহিকতা রাখতে হবে লাইভ ক্লাসের, আর দ্বিতীয়তে হচ্ছে তোমাকে অবশ্যই অবশ্যই প্রতিটা টপিক এমনভাবে ক্লাসে করতে হবে যাতে পাশে কেউ না থাকে, বাসায় টিভির রুমে বসে ক্লাস করবে না। আর হচ্ছে ম্যাক্সিমাম সময় চেষ্টা করবা টোটালি মেসেঞ্জারকে আনইনস্টল করে ক্লাস করার জন্য, নতুবা নোটিফিকেশন অফ করে ক্লাস করবা। মেসেঞ্জারের কোনো মেসেজ যাতে না আসে, নিউজ ফিডের কোনো মেসেজ যাতে না আসে, কারণ তুমি অন্যমনস্ক হওয়ার কারণে তুমি ক্লাস বুঝবে না, তখন টিচারের বদনাম হবে। অনলাইনে এই জিনিসগুলো অবশ্যই ফলো করতে হয়। ওকে, এই জিনিসগুলো মাথায় রাখবে। আর সবাই ঠিক টাইমে ক্লাসে জয়েন হয়ে যাবা, যেহেতু আমি যখনই ক্লাসে ঢুকি এর 1 মিনিটের মধ্যে ক্লাসে যুক্ত হয়ে যাবা। পরে আসলে ক্লাস বুঝবা না, কারণ আমি যে কথাগুলো বলে ফেলছি সেগুলো তোমরা নাও বুঝতে পারো। এখন দেখো, আমরা আজকে 2টা শব্দের সাথে পরিচিত হব। একটা শব্দ হচ্ছে কি কমিউনিকেশন, আর একটা শব্দের হচ্ছে কি ডেটা কমিউনিকেশন। এই 2টা শব্দের সাথে একটু পরিচিত হব আমরা। একটা হচ্ছে যোগাযোগ আর একটা হচ্ছে ডেটার যোগাযোগ। ডেটা কমিউনিকেশন আর একটা হচ্ছে কমিউনিকেশন। স্যার কীরকম এগুলা, প্রশ্ন আসে না? আচ্ছা বলো তো, তোমার সাথে আমি যখন কথা বলি সরাসরি, মনে করো এখানে একজন আসছে, আমি তার সাথে কথা বলতেছি, ও আমাকে বললো হাই, আমি বললাম হ্যালো। এই যে তার সাথে যে আমার যে কনভারসেশনটা হচ্ছে সরাসরি, এটাকে বলা হয় কমিউনিকেশন, যোগাযোগ। কথা বুঝাইতে পারছি? কি বললাম? তোমার সাথে আমার যে কনভারসেশনটা হচ্ছে সরাসরি যদি হয় তাহলে এটাকে বলবো আমরা হচ্ছে কি সরাসরি, তুমি আর আমি, মাধ্যম হচ্ছে বায়ু। তুমি আর আমি, আর হচ্ছে মাধ্যম কি, মাধ্যম হলো বায়ু। তাহলে এটাকে আমরা বলবো কমিউনিকেশন। ওকে, তাহলে স্যার ডেটা কমিউনিকেশন কি? এই যে এই অবস্থায় তোমার সাথে আমার একটা যোগাযোগ হচ্ছে না, আমি বলতেছি, তুমি পড়তেছো, তুমি শুনতেছো না, এটা হলো ডেটা কমিউনিকেশন। কেন স্যার? কারণ দেখো, এখানে উৎস হচ্ছে আমি,
যে শব্দ উৎপন্ন করতেছি, উৎস আমি, সোর্স। আর এখানে সেন্ডার কোডটা, সেন্ডার হচ্ছে কি আমার মোবাইল, আমার যে ডিভাইসটা থেকে ভিডিও হচ্ছে সেটা হচ্ছে সেন্ডার। তাহলে স্যার মাধ্যম, অবশ্যই মাধ্যম হলো নেটওয়ার্ক, মিডিয়া। নেটওয়ার্ক বা মিডিয়া হলো মাধ্যম, কারণ নেটওয়ার্ক না থাকলে তুমি আমাকে দেখতে পেতে না। একটু পরে নেটওয়ার্ক যদি স্লো করে বা আজকে যদি কোনো কারণে নেটওয়ার্ক স্লো হয়, তুমি আমাকে আর দেখতে পাবে না, দেখা যাবে যে বারবার আটকে যাবে। এরপরে হচ্ছে তোমার যে ফোন সেটার নাম হলো রিসিভার, তোমার যে ডিভাইস সেটা হলো রিসিভার। আর ফাইনালি তুমি হলো গন্তব্য, আমি যার কাছে পাঠাচ্ছি সে হচ্ছে ডেস্টিনেশন। কথা বোঝার চেষ্টা করো। তাহলে প্রথমে যখন কমিউনিকেশন করেছি, যোগাযোগ করেছি, তখন কি ছিল? সোর্স, মিডিয়া, ডেস্টিনেশন, তিনটা, উৎস, মাধ্যম, গন্তব্য। কিন্তু এই ক্ষেত্রে এসে দেখো, ডেটা কমিউনিকেশন যখন করতেছি, এই যে ডেটা কমিউনিকেশন যখন করতেছি, তখন আমি উৎস, ডেটা সেন্ড করতেছি, এরপর একটা সেন্ডার আছে আমার মোবাইল, এরপর একটা নেটওয়ার্ক লাগতেছে মিডিয়া হিসেবে, ঠিক কিনা? এরপর হচ্ছে রিসিভার, তোমার ফোন, তোমার ফোনেই তো তুমি দেখতেছো। আর যে গন্তব্য মানে হচ্ছে তুমি, তোমার ফোন থেকে তুমি নলেজগুলো আহরণ করতেছো। যদি পরীক্ষায় প্রশ্ন আসে কমিউনিকেশনের উপাদান কয়টি, উত্তর হবে তিনটি। যদি পরীক্ষায় প্রশ্ন আসে কমিউনিকেশনের উপাদান কয়টি, তিনটি। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে ডেটা কমিউনিকেশনের উপাদান কয়টি, তখন প্রশ্ন আসবে পাঁচটি, তখন উত্তর হবে পাঁচটি। তাহলে কি বললাম? যদি পরীক্ষায় প্রশ্ন আসে কমিউনিকেশনের উপাদান কয়টি, উত্তর হবে কি? তিন। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে ডেটা কমিউনিকেশনের উপাদান কয়টি, উত্তর হবে কি? পাঁচটি। কেন পাঁচটি? উৎস, তারপর হচ্ছে কি সেন্ডার, প্রেরক আর কি প্রেরক, তারপর মাধ্যম, প্রাপক, গন্তব্য। সবার ক্লিয়ার কিনা বলো এই প্রথম দুই লাইন? তো আজকে যারা আমাদের সাথে শেষ পর্যন্ত ক্লাসে থাকবা, এইভাবে আমরা আজকে চ্যাপ্টার 1, 2 শুরু করব। যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবা তারা আমাদেরকে একবার ওকে লিখো, ওকে। জাস্ট এখানে মন থেকে ওকে লিখার একটা নিয়ম আছে আইসিটি অ্যাসিস্ট্যান্টে, সেটা হচ্ছে এটা হচ্ছে মন থেকে ওকে লিখা, ঠিক আছে? ওকে লিখো, সবাই মন থেকে লিখো। আর এটা হচ্ছে এমনে ওকে, এমনে। আর এটা হচ্ছে মন থেকে ওকে। দেখি মন থেকে ওকে লিখো তো সবাই, যারা লাস্ট পর্যন্ত ক্লাসে থাকবা। এই তো মন থেকে ওকে লিখছে, আর বাকিরাও লিখো, মন থেকে ওকে লিখে ফেলো সবাই। ওই ওকে দেখছো, মন থেকে অনেকে লিখে নাই, তার মানে যারা ওকে লিখতেছে তারা হচ্ছে মন থেকে কেউ লিখে নাই এখনো। এই যে একজন লিখছে শাহরিয়ার, আরেকজন মন থেকে লিখতে গিয়ে বেশি উদিয়ে দিচ্ছে, তার মানে ওর মন অনেক বড়। নাসিম ইকবাল, এই যে ঈশিতা কথা। এই কমিউনিকেশন 3 প্রকার কই বললাম? কমিউনিকেশন 3 প্রকার তো বলি নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, কমিউনিকেশনের উপাদান 3টি। কি কি? উৎস, মাধ্যম, গন্তব্য। আর এটার উপাদান 5টি: উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। আরেকটা বুঝবা না, মন দিয়ে ক্লাস করো। আচ্ছা যাই হোক, এবার আসো, এবার পরবর্তী স্টেপে যাই। পরবর্তী স্টেপ কি হতে পারে স্যার? পরবর্তী স্টেপ হচ্ছে, যদি পরীক্ষায় প্রশ্নে আসে কখনো এ বি ভার্সেস বি, এই জিনিসটা কি? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি এটা একটু সংক্ষেপে বলবো, একটু ভালো করে খেয়াল করো। এ বি মানে হলো বাইট, আর এ বি মানে হলো বিট, ঠিক আছে? দুইটা আলাদা জিনিস। তাইলে কি বললাম? এটা হলো বাইট আর এটা হলো বিট। এটাকে বলা হয় মেমোরির, ভালো করে শোনো, এটাকে বলা হয় মেমোরির ক্ষুদ্রতম রূপ, ক্ষুদ্রতম রূপ। আর এটাকে বলা হয় ডেটা ট্রান্সমিশনের ক্ষুদ্রতম রূপ, ডেটা ট্রান্সমিশনের ক্ষুদ্রতম রূপ। ঠিক আছে? এটা মানে 1 বাইট, এটা একটু ভালো করে শোনো, 1 বাইট ইজ ইকুয়াল টু হলো 8 বিট।
আর 4 বিট ইজ ইকুয়াল টু 1 নিবল। এগুলো লিখে রাখো সবাই। 1 নিবল মানে হলো 4 বিট, অর্থাৎ হাফ বাইট, অর্থাৎ বাইটের অর্ধেক, অর্থাৎ বাইটের অর্ধেক। পরীক্ষা এভাবে আসতে পারে, বাইটের অর্ধেককে কি বলে, নৈর্ভিত্তিক আসতে পারে। তাহলে আমরা একটা কথা বলি, একটু মন দিয়ে শোনো। তোমরা প্রথম চ্যাপ্টার তো শেষ হয়েছে, মন থেকে বলো তো সিকিউ কে কে রিডিং পড়ছিলা, একটু মন থেকে বলো তো। যারা পড়ো নাই এগুলা করলে তো ভালো রেজাল্ট হবে না। আমি মডেলিং করি, আমি অনেকের সাথে কথা বলি, আমি যাই করি না কেন দিন শেষে আমার একটা এইচএসসি রেজাল্ট লাগবে। এটা বিশ্বাস করো কিনা, এটা বিলিভ করো। দিন শেষে আমার একটা এসএসসি রেজাল্ট লাগবে। স্যার কেন? এসএসসি রেজাল্ট না হলে কি আমি টিকে থাকতে পারবো না? পারবে। মেয়ে হলে স্বামীর ঘরে গিয়ে, ছেলে হলে ব্যবসা করে, ঠিক কিনা? তাহলে মেয়ে হলে কি হাজব্যান্ডের ঘরে গিয়ে ব্যবসা টিকতে হবে, আর ছেলে হলে কি করতে হবে? ছেলে হলে অবশ্যই অবশ্যই তোমাকে ব্যবসা করতে হবে, না হলে টিকতে পারবে না। স্যার কেন? কারণ হচ্ছে এইচএসসি ভালো হলে মেডিকেলে চান্স পাবে। কেন? এইচএসসিতে A+-এর উপর মেডিকেলে নাম্বার আছে, এবং মেডিকেলে 5 নাম্বারের জন্য অনেক বেশি ব্যবধান হয়ে যায়। ভার্সিটিতে চান্স পাবে এইচএসসি যদি ভালো হয়, ঠিক কিনা? তারপর হচ্ছে এইচএসসি ভালো হলে তুমি বুয়েটে চান্স পাবে। এইচএসসি 90-এর উপরে থাকতে হয় বুয়েটে পরীক্ষা দিতে, তোমরা জানো ইতিমধ্যে এগুলা। তো এখানে আইসিটির কি দাম? আইসিটির কাজ কি? আইসিটির অনেক কাজ। আইসিটিতে সবচেয়ে সহজে A+ তোলা যায়, এবং এটা তোমাকে A+ পাইতে পুরো সাবজেক্টটা অনেক হেল্প করে। একটা সাবজেক্টে A+ পাওয়া মানে আর 3টা সাবজেক্ট লাগে। টোটাল 60টা, তো 60টার মধ্যে 4টা সাবজেক্টে A+ পাইলে কিন্তু এইচএসসিতে A+ পাওয়া যায়। তো সুতরাং দিন শেষে তোমাকে অবশ্যই এইচএসসি রেজাল্টটা গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। তোমরা দেখেছো 9-10-এ যে বই পড়ে এসেছো, সে বই আর এইচএসসির একটা বইয়ের সমানও হবে না। বুঝাইতে পারতেছি? তো দয়া করে যা খুশি করো, কোনো আপত্তি নেই। আড্ডা দাও, বান্ধবীর সাথে ঘুরতে যাও, বন্ধুর সাথে ঘুরতে যাও, কথা বলো ফোনে, গ্রুপে আড্ডা দাও, টিকটক করো, যা ইচ্ছা করো, ক্রিকেট খেলো, ফুটবল খেলো, খেলা দেখো, এভরিথিং তুমি করতে পারবা, কোনো সমস্যা নেই। তবে প্লিজ কোনো প্রকারে পড়াশোনার যাতে হ্যাম্পার না হয়। এই যে আমি চ্যাপ্টার 1 পড়াইলাম, কয়জনে সৃজনশীল সবগুলা পড়ছো? তো সৃজনশীল সবগুলা পড়লে তোমার কিন্তু চ্যাপ্টার 1 আর জীবনে প্রশ্ন ভুল হতো না। এ থেকে কলেজে যতগুলা পরীক্ষা দিবা, কোনো পরীক্ষায় তুমি প্রশ্ন আটকাতে না, বা সামনে অনেকে টেস্ট পরীক্ষা আটকাতে না, কিন্তু তোমরা পড়বে না। যারা পড়ছো ওদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া, এটা আল্লাহ কর্তৃক কবুল হয়ে যাবে। আর যারা পড়ো নাই আজকের মধ্যে পড়ে ফেলবা। আর নৈর্ভিত্তিক, চ্যাপ্টার 1-এর নৈর্ভিত্তিক কি বুঝাই দিতে হয়? তো আমার বই আছে এমসিকিউ বই আলাদা, কোনো প্যারা নিতে হচ্ছে না। দাগায় 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 পড়ে ফেললে কি হয়? কয় ঘন্টা লাগবে? এই নৈর্ভিত্তিক বোর্ডের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ দেওয়া আছে আমার বইতে, কয় ঘন্টা লাগবে আমাকে একটু বলো। আমার বইতে আমি বলেছি সাজেশনমূলক প্রত্যেকটা টপিকের উপর আমি সিকিউ দিয়ে দিছি। সিকিউ গুলো পড়ে গেলেই তো তোমার প্রত্যেকটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর কোনো বই ধরতে হবে না, জীবনে কোনো গাইডই ধরতে হবে না, পড়াশোনা করবা। তোমরা অনেক দূরে আমার থেকে, কেউ টাঙ্গাইল, কেউ যশোর, কেউ খুলনা, কেউ রাজশাহী, আর আমি এখানে কক্সবাজারের একটা ছেলে। তোমাদেরকে, তোমরা আমার এলাকারও সম্পদ না, হয়তো দেশের সম্পদ। তোমাদের সাথে কখনো ফিজিক্যালি দেখা হবে এটাও আমি কল্পনা করি না, কিন্তু আই হোপ তোমরা সবাই কথাগুলো শুনবা এবং মন দিয়ে পড়াশোনা করবা। একটা জিনিস মনে রাখবা দিন শেষে, সেটা হচ্ছে কি, তুমি যদি পড়াশোনা না করো, আমি প্রত্যেকটা কোর্সের শুরুতে কথা বলি, একটা দিন, যে কোনো একটা দিন আমি কথা বলি 5-6 মিনিট। তো তোমাদেরকে যেটা বললাম, যে কাজটি করবে সেটা হচ্ছে কি, তোমাকে মাথায় রাখতে হবে তুমি A+ পাও না পাও, তোমার আশেপাশের যে কোনো একজন বন্ধু বান্ধবী A+ পেয়ে যাবে। তখন কিন্তু সমাজে মুখ দেখাতে পারবে না। 3 ইডিয়টসের ফেমাস ডায়লগটা মনে আছে? 3 ইডিয়টস মুভির, 3 ইডিয়টস মুভি যারা দেখো নাই দেখবা। ফেমাস ডায়লগটা কি ছিল?
বন্ধু যখন খারাপ করে তখন খারাপ লাগে, কিন্তু বন্ধু যখন নিজের চেয়ে ভালো করে তখন আরো বেশি খারাপ লাগে। সুতরাং সব সময় যাই করো, যেখানেই করো, যা কিছুই করো, পড়াশোনা যাতে কোনোভাবে ডাউন না হয়। আরেকজনকে টানবা, সব সময় বলবা আই ক্লাস কর, ও মনোযোগী হয়ে যাচ্ছে, হেল্প করবা, এগুলো একদিন ক্রেডিট দিবে তোমাকে, একদিন ক্রেডিট দিবে। ফ্রেন্ডদেরকে হেল্প করবা, মানসিকতা বড় করবা, আগের মতো স্কুলের মতো এমনি এরকম করে চাপায় রাখবা না, নোট দিবা না, এই কোন স্যারের কাছে পড়ে এটা বলবা না, এগুলো করবা না। হিংসামি করলে আল্লাহ দেখবা তোমাকে বরাবর জায়গায় ধরাই দিবে। আবার দুর্নীতি করতে বলি নাই, কাউকে প্রাইভেট গ্রুপের ক্লাস দিবা না, এটা দুর্নীতি। কারণ এখানে আমরা ফি বেশি নিই না, 1100 টাকা 1000 টাকা ফি। এখানে তুমি দুর্নীতি কেন করতেছো? আরেকজনকে কেন ক্লাস শেয়ার করবা? এটা তো ইলিগাল। তোমার জীবনের পড়াশোনার শুরুতে যদি তুমি দুর্নীতি দিয়ে শুরু করো, তাহলে তুমি পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারবে না। তুমি যতই বলো, দেখবা যে সে পড়াশোনার কোনো দাম নাই। দেখবা যে মানুষগুলা অপবিত্রতা, মানে এই সমস্ত, মানে এই 2 নাম্বারিতে জড়িত, এদের দেখবে চেহারার পবিত্রতা নষ্ট হয়ে যায়। এদের চেহারা দেখলে বোঝা যায় যে এর মধ্যে ভেজাল আছে। ঠিক আছে? তো সুতরাং আমি তোমাদের থেকে, আমার প্রিয় স্টুডেন্টদের থেকে আমি আশা করব ভালো করে পড়াশোনা করবা, প্রত্যেকটা টপিক যেভাবে বুঝাই দিব সুন্দর করে শিখবা, পড়াশোনা যাতে কোনোভাবেই ডাউন না হয়। সব কিছু করবে, টোটাল অ্যাক্টিভিটিস থাকবে। আমরা দেখো না সব করি, খেলা দেখি, মুভি দেখি, নিউজ দেখি, তোমাদেরকে পড়াই, আবার আমার নিজের পড়া পড়ি, তো সব কিছু ব্যালেন্স করার চেষ্টা করি। তো চেষ্টা করবা সব কিছু মেনটেন করার, আর সর্বোপরি চেষ্টা করবে একজন ভালো মানুষ হওয়ার, মনটাকে ভালো রাখার চেষ্টা করবা, অহংকার রাখবে না মনের মধ্যে। তুমি যতই বড় লোক হও, সুন্দর হও, স্মার্ট হও না কেন, চেষ্টা করবা যে সব সময় নিজের মনটাকে ফ্রেশ করে রাখতে। এই জিনিসটা যত বেশি থাকবে নিজের ভিতর, তত বেশি আল্লাহর রহমত পাবে। অনেকে বলে না দোয়া কবুল হয় না কেন? কবুল হবে কোত্থেকে? আগে নিজের এটা পরিষ্কার করে ফেলো। কলব পরিষ্কার হলে সব ঠিক। ঠিক আছে? তা আমি বলবো ইনশাল্লাহ বই যেহেতু হাতে আছে, প্রত্যেকটা টপিকের পরপরই লেকচার পড়ে ফেলবা, যাতে তোমার কষ্টটা কমে যায়। ভবিষ্যতে যাতে এত টাকা দিয়ে এখানে একবার কোর্স, ওইখানে একবার কোর্স কিনে কিনে টকতে না হয়। ওকে? বাবা মার, যেমন আমি একটা উদাহরণ দিই, আমার একটা বন্ধু, সে অনেক ইসলামিক। আমি এটা আমার হয়তো আগের স্টুডেন্টদেরকেও বলেছি। আমি যখন ইসলামিক ইউনিভার্সিটিতে ট্রান্সফার হয়ে আসলাম, আমি ঢাকায় পড়তাম, ওখান থেকে ট্রান্সফার হয়েছি চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে। তখন আমি, আমার একটা বন্ধু, সে আমাকে সব সময় নামাজের জ্ঞান দিত, মানে নামাজ পড়তে বলতো। কিন্তু সে প্রত্যেক সেমিস্টারে 80,000 টাকা করে কোর্স নিত। কয় হাজার? এক সেমিস্টার কয় হাজার? 80,000 টাকা। তোমরা জানো প্রাইভেট ভার্সিটিতে কিরকম। এখন সে প্রত্যেক সেমিস্টারে ফেল করতো, রেজাল্ট খারাপ করতো। প্রথম সেমিস্টার অনেক ভালো স্টুডেন্ট ছিল, দ্বিতীয় সেমিস্টার থেকে আর পড়াশোনা করতো না। তার মানে তার প্রত্যেক সেমিস্টারে 3টা ফেল করলে 50,000 টাকা করে গুনারি যেত, তার লস হতো। আবার নিতে হতো এই সাবজেক্টগুলো, আবার নিতে হলে আবার 50,000 টাকা দিতে হয়। তো টাকাগুলা তো ও দিচ্ছে না, কার থেকে আসতেছে? ওর বাবার থেকে আসতেছে না। তখন আমি একদিন, আমাকে নামাজ পড়ার জন্য বলে, এটা আমি খুশি, ঠিক আছে কিনা। কিন্তু আমি তখন ওকে একদিন ডাকছি, আমি বলছি বন্ধু তুই তো অনেক রিলিজিয়াস, কিন্তু তুই যেটা করতেছস এটা আরো বেশি খারাপ। তুই রিলিজিয়াস, নামাজ পড়স, খুবই ভালো কথা, কিন্তু তুই পড়াশোনা না করে করে যে প্রতি মাসে তোর বাবার থেকে 50,000 টাকা করে নষ্ট করতেছস, হক আদায়, হক নষ্ট করতেছস, এই টাকার মায়াটা তো বোঝা দরকার আগে। এটা কিন্তু আরো বড় হক হবে। অনেকে বলে না যে পড়াশোনা না করলে গুনাহ হবে কিনা। গুনাহ কিছুই হবে না। পড়াশোনা যদি তুমি আপেক্ষিকভাবে চিন্তা করো, গুনাহ হবে না। কিন্তু তুমি যদি চিন্তা করো তোমার বাবার টাকা খরচ করতেছো ঠিকই, কিন্তু পড়াশোনাটা ওই মানের করো না, তখন কিন্তু হাজার নামাজ দোয়া করলেও কাজ হবে না, কবুল হবে না। এগুলা পরীক্ষা দিয়ে এমনে কিছু না লিখে খাতায় তাবলিকে চলে যাওয়া, 40 দিন 41 দিনের চিল্লা, তুমি কি মনে করছো তুমি আউলিয়া পর্যায়ে, তুমি সাহাবায়ে কেরাম ওই পর্যায়ের মানুষ যে এমনি পরীক্ষার খাতায় কবুল হয়ে যেত, লিখা চলে আসতো? এগুলা হয় না। লিখো আগে ভালো করে, লিখো, তারপরে দোয়া করো। এরপরে দেখবা যে মন যেখানে 3 দেওয়ার কথা সেখানে 4 পড়ে যাবে অটোমেটিক।
এটাই হলো দোয়ার পাওয়ার। মানুষের থেকে দোয়া চাও, পোস্টার দিয়ে দিয়ে দোয়া নিচ্ছে, পরীক্ষা আসতেছে, পোস্টার দিয়ে দিয়ে দোয়া নেওয়ার দরকার কি? পরীক্ষা লিখো আগে, তারপরে দোয়া করো, আল্লাহ আমি তো লিখে আসছি, এবার বাকিটা তুমি দেখবা। এরপর কবুল না হলে আমাকে বলবা যে কবুল হয় নাই। পরীক্ষায় অ্যান্সার করছো 75-এর, আশা করতেছো 90, তুমি কি পাইছো? মস্কারি পাইছো নাকি? তখন তো সবাই হাসবে আসমানে। এগুলো তো ঠিক না। আবার কেউ কেউ নৈর্বৃত্তিকে গিয়া অফু 10, 20, 30 সূরা কুল হু আল্লাহ, সূরা ফাতিহা পড়ে পড়ে দাগায়। এগুলো কি? এগুলো তো ফানি। তুমি কি মনে করছো এরকম হয়? হয় না। যে চ্যাপ্টার পড়াবো নৈর্বৃত্তিক ধরবা। চ্যাপ্টার 1, 2 তো আর নৈর্বৃত্তিক বুঝাই দিতে হয় না। 1 শেষ, নৈর্বৃত্তিক পড়ে ফেলবা ব্যাখ্যা সহ বই নিয়ে। 2 নৈর্বৃত্তিক ধরে পড়ে ফেলবা। বুঝাইতে পারছি? দিনের কাজ দিনে কমপ্লিট, পড়াশোনা কমপ্লিট করে ফেলতে হবে। কে কি করে না করে এটা আমরা দেখবো না। আইসিটি পড়তেছ, আলাদা একটা খাতা রাখবা, যে যে টপিক পড়াচ্ছি সুন্দর করে করে লিখে রাখবা। ওকে, সর্বোপরি সবার জন্য শুভকামনা। ইনশাল্লাহ আশা করি কথাগুলো মানবা আজকে থেকে। ওকে, এবার 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 আমি তোমাদেরকে এটা একটু বুঝাই দিই। আশা করি মানতে ইচ্ছে হলে মানবা, কারণ এখন আসলে এত বেশি মোটিভেশনাল স্পিকার, আমাদের কথা শুনেও কি হবে আমি বুঝি না। তারপরে একজন গাইড টিচার হিসেবে বলা আর কি। ওকে, আচ্ছা সরে দাঁড়ান। হ্যাঁ, সরে দাঁড়ালাম। এবার একটু দেখো, প্রথমে আমি কি বললাম একটু দেখো। একটা হচ্ছে বাইট আর একটা হলো বিট। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে তোমার মেমোরি কার্ড কত বাইট, তখন কিন্তু বিট বলতে পারবা না। মেমোরি কার্ডের 1 জিবি, 1 জিবিতে কত বাইট হবে, তখন কিন্তু বিট বলা যাবে না। কারণ মেমোরি কার্ডের ক্ষুদ্রতম রূপ হলো বাইট। সর্বছোট যেটা মেমোরি কার্ডের ক্ষেত্রে, সর্বছোট যেটা, যেমন তোমরা সবাই জানো 1 জিবি মেমোরি কার্ড মানে কত কত এমবি? 1024 এমবি। দেখছো, বাইট বাইট। আর যদি বলি 1024 এমবির 1 এমবির কি নেটওয়ার্ক নিলাম, কারো কাছ থেকে নেটওয়ার্ক নাও, ওয়াইফাই, তোমার ওয়াইফাই স্পিড কত, তখন কিন্তু এভাবে লিখা যাবে না। তখন লিখতে হবে 1024, এটা হচ্ছে 1 জিবি। তখন কিন্তু এভাবে বলতে হবে 1024 এমবি স্পিড। খুব ভালো করে খেয়াল করো কি বলতে চাচ্ছি। যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তোমার মেমোরি কত, তখন তুমি তাকে বলতে পারবে 1 এমবি। এটা কেউ যদি জিজ্ঞেস করে তোমার ওয়াইফাই স্পিড কত, তখন তোমাকে বলতে হবে 1 এমবি। অনেক ডিফারেন্স। একটা হচ্ছে 1 মেগাবিট আর একটা হচ্ছে 1 মেগাবাইট। অনেক ডিফারেন্স, কথাগুলো মাথায় রাখে যাতে। ঠিক আছে, তাহলে মেমোরির ক্ষুদ্রতম রূপ বোঝাতে ভালো করে শোনো, মেমোরির ক্ষুদ্রতম রূপ বোঝাতে বোঝাবো বাইট। আর স্পিড, এই যে ডেটা ট্রান্সমিশন, রাউটার থেকে তোমার ফোনে যে স্পিডে ডেটা ট্রান্সমিট হচ্ছে সেটাকে বলবা হচ্ছে বিট, এমবি। সেটার ক্ষুদ্রতম রূপ হলো বিট। 1 বাইট ইজ ইকুয়াল টু 8 বিট। মানে 1 বাইটকে যদি আমরা কখনো ভাঙি, এই যে বাইট, এটাকে যদি কখনো ভাঙি, 1 বাইট ইজ ইকুয়াল টু কত বিট? 8 বিট। এটা মনে রাখবা। আর হাফ বাইট, হাফ বাইট মানে 4 বিট, এটাকে বলা হয় 1 নিবল। এটাকে কি বলা হয়? 1 নিবল। আর এখানে দেখো বাইটের অর্ধেক, এইভাবেও প্রশ্ন আসতে পারে, বাইটের অর্ধেককে কি বলে? 1 নিবল। বাইটের অর্ধেক মানে 4 বিট। ঠিক আছে, বা হাফ বাইট, হাফ বাইট মানে কি? 4 বিট, 1 নিবল। আর এখানে 1 বাইট সমান 8 বিট। তাহলে মনে রাখবো, যদি মেমোরির ক্ষুদ্রতম রূপের ক্ষেত্রে ব্যবহার করব বড় বি, আর ডেটা ট্রান্সমিশনের ক্ষুদ্রতম রূপের ক্ষেত্রে ব্যবহার করব স্মল বি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা, বিট এবং বাইটের। সবার ক্লিয়ার কিনা একটু বলো তো, এই বিট এবং বাইট জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু বলো তো, সবার ক্লিয়ার কিনা? ওকে, কিলো পার সেকেন্ড বোঝায় আর কি, কেএস। ওকে, একটু সবাই ক্লিয়ার কিনা বলো তো, একটু ক্লিয়ার কিনা এবার বলো, সবাই একটু ক্লিয়ার কিনা? স্যার আমাকে একটু জানান বই পাবো নাকি? একটু একটু তৃপ্তি মোহনা 4 দিনে পাইছে। তাহসিন কানন,
তুমি কি বই অর্ডার করছিলা? তাসিন কানন কি বই অর্ডার করছিলা? আমাদেরকে একটু ইনবক্স করিও তো তুমি বই অর্ডার করে থাকলে, আমরা জানি না। আচ্ছা, থ্যাংক ইউ। এবার দেখো সবাই, এটা জিনিস পড়ানোর ক্ষেত্রে কি আছে, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিখো, এটা গত বিসিএসসি আসছে এই প্রশ্নটা, ঠিক আছে? সবাই লিখো ব্যান্ডউইথ কি, ব্যান্ডউইথ কি, সবাই লিখো। এটা অনেকেই পারবে, তারপর আবার আমরা তো ইন ডিটেলস পড়াবো। ব্যান্ডউইথ কি, ব্যান্ডউইথ কি, বা ডাটা ট্রান্সমিশন স্পিড কি, ডাটা ট্রান্সমিশন স্পিড কি, ব্যান্ডউইথ বা ডাটা ট্রান্সমিশন স্পিড কি। পরীক্ষায় দুইভাবে আসছে, বোর্ড পরীক্ষা অনেকবার আসছে এই প্রশ্নটা, অনেকবার আসছে বোর্ডে, ঠিক আছে? তাহলে সবাই একটু শুনো। প্রশ্ন হচ্ছে কি, ব্যান্ডউইথ কি বা ডাটা ট্রান্সমিশন স্পিড কি। একটা ডিভাইস থেকে, ভালো করার কথা শোনো কি বলতে চাচ্ছি, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তুমি মনে করো একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলের ডাটা ট্রান্সফার করতেছো, তো একটা স্পিডে যায় না এভাবে উড়ে উড়ে, তো প্রতি সেকেন্ডে ডাটাটা যে স্পিডে ট্রান্সমিট হয়, মানে এক সেকেন্ডে কয় এমবি করে যায়, এক সেকেন্ডে এমবি করে যায় না একটা ডিভাইস থেকে, প্রতি সেকেন্ডে কত এমবি করে পার হয় না শেয়ার দেওয়া হলে কাউকে। এই যে এটার নামই হলো ব্যান্ডউইথ বা ডাটা ট্রান্সমিশন স্পিড। এক ডিভাইস থেকে অন্য একটি ডিভাইসে ডাটা ট্রান্সফার করার সময় যে স্পিডে ডাটাটা কি হয়, ট্রান্সফার হয়, প্রতি সেকেন্ডে যে স্পিডে ডাটাটা কি হয়, ট্রান্সফার হয়, তাকে কি বলবা? ডাটা ট্রান্সমিশন স্পিড। আমি সব সময় বলি সংজ্ঞা লেখার সময় বই ফলো করবা, যার যে বইটা আছে সেটা আমার কাছ থেকে বুঝে নিবা, কথাটা কি বলতেছি এটা মাথায় ঢুকাই নিবা। তাহলে কি বললাম, ব্যান্ডউইথ কি, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা ট্রান্সমিট করার সময় যে স্পিডে ডাটাটা কি হয়, প্রতি সেকেন্ডে যে স্পিডে ডাটাটা ট্রান্সমিট হয় তাকে কি বলবো? ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ। এটা কয় প্রকার? এক নাম্বার দেখো, এটা হচ্ছে ন্যারো ব্যান্ড, তিন প্রকার, এটা তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে ন্যারো, আরেকটা হচ্ছে ভয়েস ব্যান্ড, আরেকটা হচ্ছে ব্রড ব্যান্ড। বোঝার চেষ্টা করো কোথায় কি কি বলতেছি। তাহলে আমরা কি বললাম মনে মনে একবার বলো, সবাই একবার বাসায় পড়ো, যে ব্যান্ডউইথ কি, এক ডিভাইস থেকে, বলো, এক মোবাইল থেকে অন্য মোবাইলের ডাটা ট্রান্সমিটের যে হারটা, প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা ট্রান্সমিট, এটাই কি? ব্যান্ডউইথ। বুঝতে পারছো তো সবাই? শেয়ার দেখার সময় দেখো না, প্রতি সেকেন্ডে একটা একটা ডাটা উঠতে থাকে, এই হারটাই হলো ব্যান্ডউইথ। কয় প্রকার? তিন প্রকার। একটা ন্যারো ব্যান্ড, একটা ভয়েস ব্যান্ড, একটা ব্রড ব্যান্ড। তো স্যার ন্যারো ব্যান্ড কাকে বলে? যে ব্যান্ডউইথের ট্রান্সমিশন স্পিড মাত্র 45 থেকে 300 বিপিএস। লিখে রাখো সবাই, যে ডাটা ট্রান্সমিশন স্পিডের বা যে ব্যান্ডউইথের স্পিড মাত্র 45 থেকে 320 বিপিএস, মানে হলো বিট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে মাত্র 300 বিপিএস পার সেকেন্ড, বিট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 300 বিট বা 45 থেকে 300 বিট করে ট্রান্সফার হয়। খুবই কম। ন্যারো কেন? তার থেকে কোনো টাকা পয়সা সহজে বের হয় না। বন্ধু বান্ধব কতগুলো আছে না, সারা দিন বুম মারলেও কেউ তো গরিব দেখে খাওয়ায় না, আর কারো কারো টাকা আছে কিন্তু জীবনে বের হবে না, এগুলোকে বলে ন্যারো মাইন্ড। তাহলে এগুলোকে ন্যারো ব্যান্ড। দেখো বোমা মারলেও ডাটা বের হচ্ছে না, 45 থেকে 300 বিপিএস, এগুলাকে বলা হয় কি ব্যান্ড? ভয়েস, সরি ন্যারো ব্যান্ড। 45 থেকে 300 এটাকে কি বলা হয়? তাহলে আমরা কি বলবো? যে ব্যান্ডউইথের স্পিড প্রতি সেকেন্ডে 45 থেকে 300 বিপিএস, তাকে আমরা কি বলবো? ন্যারো ব্যান্ড। উদাহরণ কি? উদাহরণ লিখো সবাই, একটা পরীক্ষা আসতে পারে ন্যারো ব্যান্ডের উদাহরণ। টেলিগ্রাফ, আগে কিছু টেলিগ্রাফ ছিল, এগুলার ব্যবহার এখন নেই। এই যে টেলিগ্রাফ, এগুলা হচ্ছে ন্যারো ব্যান্ডের উদাহরণ। সবাই লিখে রাখো, এগুলার হচ্ছে ন্যারো ব্যান্ডের উদাহরণ। এগুলো আগে ছিল, এখন ব্যবহার হয় না, ঠিক আছে? ওকে, এই ক্লাসে উল্টাপাল্টা কথা বলবা, আমি ডিরেক্ট আস্তে করে রিমুভ করে দিব, কোনো কথাই শুনবো না, মনে রাখিও। আচ্ছা, এবার দেখো আরেকটা আছে, ওয়াকি টকি। টেলিগ্রাম আছে, টেলিগ্রাম, ওয়াকি টকি, ওয়াকি টকি। ওয়াকি টকি চিনো তো কোনটা?
এরকম হ্যালো আপনি কি শুনতে পাচ্ছেন, ওভার, পুলিশই ইউজ করে যে ওয়্যারলেস বলো যে তোমরা, এই যে এটা হচ্ছে এগুলাতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়, এটার ডাটা স্পিড খুবই কম, এই জন্য কথা মাঝে মাঝে আটকে যায়। বুঝাইতে পারছি? এবার ভয়েস ব্যান্ড কোনটা? যে ডাটা ট্রান্সমিশনের স্পিড 9600 বিপিএস, লিখে রাখো ভালো করে, 9600 বিপিএস, তাকে বলবা ভয়েস ব্যান্ড। 9600 বিপিএস মানে 9600 বিট পার সেকেন্ড, তার মানে ওটা ছিল 45 থেকে 300, এটা হচ্ছে 9600 বিপিএস, তাকে বলবা কি? ভয়েস ব্যান্ড। তাহলে ভয়েস ব্যান্ড কি, কোথায় ব্যবহৃত হয়? মনে আছে? টেলিফোনে ব্যবহৃত হয়। টেলিফোন, এই যে লিখো, টেলিফোনে ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয়। টেলিফোন, এটা হচ্ছে টেলিগ্রাম, এটা হলো টেলিফোন। ওকে, এরপরে হচ্ছে কম্পিউটার থেকে প্রিন্টারে, তোমরা যখন কোনো কিছু প্রিন্ট দাও, কম্পিউটার থেকে প্রিন্টারে, তোমরা কোনো কিছু প্রিন্ট দাও না কোনো কিছু তোমরা, তখন কোন স্পিডে প্রিন্ট হয়? কেউ যদি জিজ্ঞেস করে, নৈর্ব্যক্তিকে যদি আসে যে কম্পিউটার থেকে প্রিন্টারে যখন কোনো কিছু প্রিন্ট হয় কোন স্পিডে প্রিন্ট হয়? ভয়েস ব্যান্ডের স্পিডে। আবার এটা ভয়েস থেকে বলিও না শুধুমাত্র টেলিফোন হবে, এটা বলিও না ভয়েস। কথা বুঝাইতে পারছি? ডিরেক্ট বলবা টেলিফোনে ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয়, কম্পিউটার থেকে প্রিন্টারে যে স্পিড আস্তে আস্তে বের হয় না, ওটাও হচ্ছে ভয়েস ব্যান্ড, ওই স্পিডটাও ভয়েস ব্যান্ড। আর ব্রডব্যান্ড কোনটা? যেটা মিনিমাম 1 Mbps, গড়ের রাউটার, অপটিক্যাল ফাইবার দিয়ে রাউটার চালাও না, কখনো কি শুনছো 1 MB নিচে কেউ ওয়াইফাই নিচে? আজ পর্যন্ত কখনো শুনছো? তার মানে মিনিমাম 1 MB এর চেয়ে বেশি, মিনিমাম 1 Mbps এর চেয়ে বেশি, এটাকে বলা হয় কি? বলো, এটাকে বলা হয় ব্রডব্যান্ড। 1 মেগাবিট পার সেকেন্ডের চেয়ে বেশি। তাহলে তিনটা আবার রিভাইজ দিয়ে দাও, সবাই আমার সাথে বলো। ওকে, এইগুলা প্রশ্নে অহরহ আসে, অহরহ পরীক্ষায় আসবে। ব্যান্ডউইথ কাকে বলে? পরীক্ষায় আসবে, নৈর্ব্যক্তিকে আসবে, হয় নৈর্ব্যক্তিকে, ন্যারো ব্যান্ডের রেঞ্জ কত, ভয়েস ব্যান্ডের রেঞ্জ কত, ব্রডব্যান্ডের রেঞ্জ কত, নতুবা বলবে প্রিন্টারের রেঞ্জ কত, বুঝে ফেলতে হবে। তাহলে কি বললাম? ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হচ্ছে দুইটা ডিভাইসের ডাটা ট্রান্সমিশনের স্পিডের হার। কয় প্রকার? 3 প্রকার। কি কি? ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড কি? ন্যারো ব্যান্ড হচ্ছে 4 থেকে টাকা পয়সা বের এটা 45 থেকে 300 বিপিএস, আর ভয়েস ব্যান্ড 9600 বিপিএস, আর ব্রডব্যান্ড 1 Mbps এর উপরে। এখন ধরাটা কোন জায়গায় খাওয়া দেখি তাহলে এই নৈর্ব্যক্তিকটার উত্তর দাও, কে পারো দেখি এই নৈর্ব্যক্তিকটার উত্তর দাও। তোমাকে জিজ্ঞেস করলাম ভয়েস ব্যান্ডের রেঞ্জ কত, পরীক্ষায় প্রশ্ন করলাম ভয়েস ব্যান্ডের রেঞ্জ কত। দেখি অপশনে 9600 বিপিএস, অপশন বি 9600 বিপিএস, অপশন সি হচ্ছে 9600 বি, আর অপশন ডি হচ্ছে কোনোটি নয়। দেখি উত্তর বলো তো, উত্তর বলো তো, উত্তর কোনটা বলো একটু। এখানে উত্তর খ নাকি খ নাকি গ নাকি গ? একজনে বলেছে উত্তরে, আর আবু হাসনাত আবু 9600 বিপিএস। ওকে, বি লিখেছো, একজনে বি লিখতে গিয়ে বেবি লিখে ফেলছে, বি। আচ্ছা ঠিক আছে, ওকে, খ নাম্বার। আচ্ছা হ্যাঁ, খই হবে। কেন হবে? তোমরা এতক্ষণ কি বলেছি, বিট পড়ানোর সময় কি বলেছি? ডাটা ট্রান্সমিশন স্পিডের ক্ষেত্রে বাইট ব্যবহার হয় না, কি ব্যবহৃত হবে? বিট ব্যবহৃত হবে। বিট কি? এই যে বিট হচ্ছে এটা বিপিএস। কেউ যদি ভুলে এটা দাগায় ফেলো, তাড়াহুড়া করে, এই জিনিসগুলো তাড়াহুড়ার কারণে ভুল হয়, না পেরে ভুল হয় না। অপশনের কথা এটা থাকে তো তাড়াতাড়ি এটা দাগায় ফেলো, এটা দাগানোর পর দেখো যে এটা আছে, তখন মেজাজটা কেমন হয়, এরকম করে বসে থাকো। তারপর তো সুতরাং চেষ্টা করবা অপশন 4টা দেখার জন্য। এত সহজ প্রশ্ন দিবে কিন্তু ঘুরাই দিবে এই জায়গায়, ঠিক আছে? তখন মনে রাখতে হবে এখানে সবগুলা বিপিএস হবে, বিট পার সেকেন্ড। এই নৈর্ব্যক্তিকটা ভুল হয় সেজন্য দেখাই দিলাম পরীক্ষায়, বুঝাইতে পারছি? এবার সবাই লিখো। হ্যাঁ, ভেরি গুড, সবাই পেরেছো, থ্যাংক ইউ। এবার সবাই আরেকটা প্রশ্ন লিখো, ডেটা ট্রান্সমিশন মোড লিখো সবাই। ডেটা ট্রান্সমিশন মোডের সমস্ত প্রকারভেদ। বিশ্বাস করো, ডেটা ট্রান্সমিশন মোড থেকে
প্রশ্ন হয় নাই এমন ইতিহাস নাই। অবশ্যই প্রশ্ন হবে। তুমি কলেজে পরীক্ষা দিতে যাও, দেখবা আমার কথা মনে পড়বে, বলেছিলেন যে মনে পড়ে গেছে, কথা মনে পড়বে, দেখিও। তাহলে লিখো সবাই ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড প্রধানত কয় প্রকার? একটা লিখো প্রধানত ইউনিকাস্ট, এরপরে লিখো ব্রডকাস্ট, প্রধানত 3 প্রকার, আরেকটা হচ্ছে মাল্টিকাস্ট। লিখে রাখো সবাই, ডেটা ট্রান্সমিশন মোড প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে ইউনিকাস্ট, আরেকটা হচ্ছে ব্রডকাস্ট, আরেকটা হচ্ছে মাল্টিকাস্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসবে এগুলা, তুমি দেখবে এগুলো আসবে। আর এখানে ক্লাস মন দিয়ে করবা, পড়ায় এখানেই মুখস্থ হয়ে যাবে। ইউনিকাস্ট আবার 3 প্রকার, সবাই লিখো এগুলো, আমি বুঝাই দিব সবগুলা। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আরো দুইটা, আর একটা স্পেশাল ডাটা ট্রান্সমিশন মোড আছে যেটার নাম হচ্ছে জিওকাস্ট। এটা অনেক বইতে ব্যবহার করে না, লিখে রাখো জিওকাস্ট। অনেক বইতে এটা ব্যবহার করে না, সেজন্য এটা আলাদা রাখলাম। তবে প্রধানত হচ্ছে 3 প্রকার, এটা অনেক বইতে ব্যবহার করে না দেখে এটা আলাদা রাখলাম। ওকে, সবাই লেখা শেষে একটু ডান লিখো, লেখা শেষে একটু ডান লিখো তো, সবাই লেখার শেষে ডান লিখো। ইয়েস, ওকে, সবাই লেখা শেষে একটু এই সমস্ত ওয়ার্ড কেন পারফেক্ট, এই ছেলেটা এগুলো কি লিখে? ওই তোমাদেরকে একটা কথা বলি, বুঝছো, বাংলাদেশের মোটামুটি যতগুলা অনলাইনে পড়াই, ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে সেন্সিটিভের মধ্যে আমি একজন। আমি কিন্তু খুব সেন্সিটিভ, তোমরা এটা অনেকেই হয়তো জানো কিনা জানি না। আমি যার সাথে কথা বলতে চাই তার সাথে বলি শুধু। আমি ফ্রেন্ডলি নয়, ফ্রেন্ডলি কিন্তু ফ্রেন্ড নয়, এটা মনে রাখবা কমেন্ট করার আগে। পড়াবো ঠিক আছে, প্রচুর পড়াবো, প্রচুর হাসাহাসি হবে, কিন্তু লিমিট মনে রাখবা। সুতরাং চেষ্টা করবো। আমি কখনো দেখবো যে আমার কোনো স্টুডেন্টের সাথে আমার কোনো ধরনের কোনো কনভারসেশনই হয় না, কিন্তু আমার যা ইচ্ছা হবে আমি তাকে শুধু মেসেজ দিব, এরকম। এর বাইরে আমাকে কেউ কোনোদিন কি করতে পারবে না, কথাও বলতে পারবে না। খুব সেন্সিটিভ, সো বি কেয়ারফুল, ঠিক আছে? চেষ্টা করবা ক্লাসে কোনো প্রকার অযাচিত কমেন্ট না করতে। আমি কমেন্ট মানে আমার পছন্দ হয় না, আমি ডিরেক্ট বের করে দিব গ্রুপ থেকে। গার্ডিয়ানরা ফোন দিলেও কিন্তু আমি গ্রুপে ঢুকাবো না, ওকে? সেটা একটু মাথায় রাখবা। আচ্ছা, আমি সবগুলা ক্লিয়ার করে দিচ্ছি, সবগুলা ক্লিয়ার করে দিচ্ছি একই। চেষ্টা করবা মানে উল্টাপাল্টা কমেন্ট না করতে। একটু শোনো তাহলে, প্রথমেই বলি ডাটা ট্রান্সমিশন মোডটা কি জিনিস। এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কত পদ্ধতিতে ডেটা যায়, কিভাবে যেতে পারে, এই প্রক্রিয়াগুলাকে একসাথে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। বুঝো নাই? আবার বলি, তোমার একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে কয় প্রক্রিয়ায় ডেটা সেন্ড হতে পারে, কত রকম পর্যায়ে সে ব্যবহার করে, কত ধরনের স্টেপ ব্যবহার করে সে যায়, মানে তোমার ফোন থেকে ওই ফোনে যায়, সে পদ্ধতিগুলাকে একসাথে ডেটা ট্রান্সমিশন মোড বলে। ইউনিকাস্ট, ভালো করে শোনো, এটা কি, প্রথমে এটা কি শোনো। প্রেরক থাকবে একজন, প্রেরক একজন, প্রাপক একজন। ভালো করে কথা শুনতে হবে। যে ডেটা ট্রান্সমিশন মেথডে প্রেরক একজন, প্রাপক একজন, প্রেরক দিবে, প্রাপক পাবে, সেটাকে বলা হয় ইউনিকাস্ট মোড। এগুলা বিভিন্ন বইতে আলাদা আলাদা লিখছে, নো নিড। 100% আমাদেরটা রাইট, এবং আমরা একেবারে দেশের বাইরের অথেন্টিক বই থেকে লিখেছি। বাংলাদেশেও বর্তমানে প্রথম সবাই আন্দাজে লিখছে, এখন বর্তমানে বাংলাদেশেও সবাই এই পদ্ধতিটাই অনুসরণ করে, ঠিক আছে? একটু শোনো যেটা বলতেছি। ইউনিকাস্ট কি? প্রেরক একজন থাকবে, প্রাপক একজন থাকবে, প্রেরক দিবে, প্রাপক পাবে, এটাকে বলা হয় ইউনিকাস্ট। তাহলে কি বলবা? যে ডেটা ট্রান্সমিশন মেথডে প্রেরক একজন, প্রাপক কয়জন? একজন, তাকে কি বলবো? ইউনিকাস্ট। ইউনি মানেও তো এক, এটা মাথায় রাখবা, ঠিক আছে? এবার দেখি ইউনিফুলার, বাইফুলার বলি না। ইউনিফুলার মানে এক, বাইফুলার মানে ডাবল, ঠিক আছে? ট্রাইফুলার মানে ট্রিপল। একটু দেখো তাহলে, প্রেরক একজন, প্রাপক একজন। এখন প্রেরক থেকে প্রাপকে যে ডেটা যাবে সেটাকে আবার 3 ভাগে ভাগ করছে।
সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। প্রেরক থেকে প্রাপকের মধ্যে ডাটা যাবে না। এবার তুমি তো বলছো প্রেরক থেকে প্রাপক, এখন এখান থেকে এখানে যে ডাটা ট্রান্সমিট হবে এই পদ্ধতিটাকে আবার 3 ভাগে ভাগ করছে। একটার নাম দিচ্ছে সিমপ্লেক্স, আরেকটার নাম দিচ্ছে হাফ ডুপ্লেক্স, আরেকটার নাম দিচ্ছে ফুল ডুপ্লেক্স। এগুলো কি স্যার? এবার সিমপ্লেক্স হচ্ছে কি শুধু প্রেরক দিবে, প্রাপকের থেকে কোনো রেসপন্স নাই। এটা আমি বুঝাতে বলি, একটা ছেলে একটা মেয়েকে 24 ঘন্টা প্রপোজ করে, তার মানে এটা সিমপ্লেক্স মোড। মেয়ের কোনো রেসপন্স নাই, শুধু ছেলেই প্রপোজ দিতে থাকে বা শুধু মেয়েই প্রপোজ দিতে থাকে, তাহলে সেটাকে বলা হয় সিমপ্লেক্স মোডে প্রেম করা। সিমপ্লেক্স মোডে প্রেম কি? প্রেরক দিতে থাকবে, প্রাপকের কোনো কি নেই, রেসপন্স নাই। যেমন টেলিভিশন, টিভিতে সারাদিন বসে থাকলেও তুমি বসো, তুমি যা ইচ্ছা করো না কেন অনুষ্ঠান চলতে থাকবে। রেডিওতে অনুষ্ঠান চলতে থাকবে, তোমার কিচ্ছু করার নাই। এখানে কিছু করার আছে? আবার লিখে দিবে নাকি সিমপ্লেক্সের উদাহরণ? প্রপোজের এটা লিখবা না, লিখবে টেলিভিশন, রেডিও। প্রেরক পাঠাচ্ছে শুধু, নজরুল সঙ্গীতের অনুষ্ঠান চলতেছে, মেজাজ গরম হইলেও শুনতে হবে, নতুবা চ্যানেল চেঞ্জ করবা। অ্যাড আসছে, অ্যাড দেখতে হবে বাধ্য হইয়া, তোমার কোনো উপায় নেই। রেডিওতে বোরিং একটা অনুষ্ঠান হচ্ছে, শুনতে হবে, তোমার কিচ্ছু করার নাই। তোমার ইনপুট দেওয়ার ক্ষমতা নাই, শুধু প্রেরক দিবে, প্রাপক পাবে। গেম খেলে না, গেম একটা কন্ট্রোলার দেখছো না, গেমের কন্ট্রোলার, PIBX সিস্টেম। তাহলে উদাহরণ কি কি পেলাম? একটা হচ্ছে টিভি, রেডিও, আর হচ্ছে গেমের যে কন্ট্রোলার PIBX সিস্টেম। এই যে কন্ট্রোলার যেটা, সেটা দিয়ে তো শুধু কম্পিউটারে দিচ্ছি, কন্ট্রোল করি। কম্পিউটার কি কন্ট্রোলারকে কিছু করতে পারতেছে? পারে না, শুধু কন্ট্রোলার দিয়ে গেমটাকে কন্ট্রোল করতেছি, শুধু প্রেরক দিচ্ছে। কিবোর্ড থেকে কম্পিউটার, কিবোর্ডেই শুধু টাইপিং করো। কিবোর্ড কি কম্পিউটার থেকে কিছু নিচ্ছে না, শুধুমাত্র প্রেরক থেকে দিচ্ছে। না এমন যে কম্পিউটার থেকে কিবোর্ডকে কিছু বলতেছে, লাগাইলেই টাইপ করতে পারো। তাহলে এই যে কম্পিউটার থেকে কিবোর্ড, এগুলো সবগুলা হচ্ছে সিমপ্লেক্সের উদাহরণ। প্রতিটা টপিক ইউনিকলি বোঝার চেষ্টা করো। প্রথমে কি বলেছি? ইউনিকাস্ট, প্রেরক একজন, প্রাপক একজন। এরপরে কি বলেছি? সিমপ্লেক্স। সিমপ্লেক্স কি? সিমপ্লেক্স হচ্ছে টিভি, রেডিও, ওই যে বললাম যে কোনো একজনই বলতে থাকবে সবকিছু। এইবার হাফ ডুপ্লেক্সটা দেখো। হাফ ডুপ্লেক্সটা কি? দুই দিকেই ডেটা ট্রান্সমিট হবে, তবে একই সময়ে হবে না। পুলিশের যে ওয়াকি টকিটা দেখো, একজনে কথা বলে, হাই ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ওবার। এবার ও বলে, হ্যাঁ শুনতে পাচ্ছি। ওবার কেন বলে? কারণ দুইজন একই সাথে কথা বলতে পারবে না, তবে দুই দিকে যোগাযোগ হবে। প্রেরকও দিবে, প্রাপকও দিবে, নির্দিষ্ট সময় একই সময়ে দিতে পারবে না, একই সময়ে দেওয়া যাবে না। তাহলে এটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স। ওয়াকি টকি উদাহরণ কি? ওয়াকি টকি। হাফ ডুপ্লেক্সের উদাহরণ কি? ওয়াকি টকি। PIBX এই যে বললাম না, ওই যে গেমের কন্ট্রোল যেটা করে, যারা গেমস খেলে কম্পিউটার দেখো না, ওইটাই। এইটাকে বলা হয় PIBX সিস্টেম আর কি। এবার ভালো করে শোনো, ওয়াকি টকি জিনিসটা কি? প্রেরক বলছে হাই, দুইজনে যদি একই সাথে কথা বলার চেষ্টা করে কথা আটকে যাবে, স্পিড খুব কম, ন্যারো ব্যান্ডের স্পিড। একজন বলবে, ওর শোনা শেষ হলো ও বলবে, ওর শোনা শেষ হলো ও বলবে, এরপর ও বলবে, এইভাবে। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। এক কথাই একটা একমুখী রাস্তা। মনে করে একটা রাস্তা যেটা দিয়ে একটা গাড়ি যেতে পারে। গাড়ি কিন্তু দুই দিক দিয়ে আসতে পারবে, এদিক দিয়েও আসতে পারবে, ওই দিক দিয়ে আসতে পারে, তবে এট এ টাইম একটা যেতে পারবে, নাইলে এরকম সামনাসামনি সংঘর্ষ হবে। সুতরাং হাফ ডুপ্লেক্সের উদাহরণ হচ্ছে একমুখী রাস্তা। গাড়ি দুই দিকে যাবে, এদিক দিয়ে খালি থাকলে এদিক দিয়ে আসতে পারবে, এদিক দিয়েও যেতে পারবে। তোমাদের রাস্তায় এলাকায় এরকম রুট নাই? আছে, কল্পনা করে দেখো। তবে দুইটা একসাথে গেলে আটকে যাবে, সামনাসামনি হয়ে যাবে। বুঝতে পারছি? এটা হলো হাফ ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স, মোবাইল ফোন, তুমি ওকে ইচ্ছা মতো গালি দাও, ও তোমাকে ইচ্ছে মতো গালি দেয়, একই সময়ে যোগাযোগ হবে, উভয় দিকে যোগাযোগ হবে, এটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স মোড। কথা বুঝাতে পারছি? তাহলে উভয় দিকে যোগাযোগ হবে, একই সময়ে হবে, এটা হলো ফুল ডুপ্লেক্স। তাহলে দেখো, প্রথমে বলছি কি? ইউনিকাস্ট, প্রেরক আর প্রাপক। কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। কি কি? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স কি?
প্রেরক দিবে প্রাপক পাবে। আর হাফ ডুপ্লেক্স কি, প্রেরকও দিবে প্রাপকও দিবে, তবে কি হবে, একই সময়ে দিতে পারবে না। আর ফুল ডুপ্লেক্স প্রেরকও দিবে প্রাপকও দিবে, একই সময়েও দিতে পারবে। মোবাইল ফোন বা উভয়মুখী রাস্তা, গাড়ি এদিক দিয়েও যেতে পারবে এদিক দিয়েও আসতে পারবে, কোনো সমস্যা নেই। মোবাইল ফোনে তুমিও ওকে গালি দিচ্ছ, ও তোমাকে দিচ্ছে, দুইজন এটা শুনতেছ। এগুলো মনে রাখবো উদাহরণগুলো, ঠিক আছে? তাহলে ওকে, এরকম ব্রিজ অনেক পাবা হাফ ডুপ্লেক্স। তাহলে কি বললাম আজকে, আমরা একটা টপিক শেষ করেছি, সেটা হচ্ছে কি, ইউনিকাস্ট। এগুলো কি পড়তেছি আমরা, ডেটা ট্রান্সমিশন মোড। এই যে দেখছো, ডেটা ট্রান্সমিশনের ধরন পড়তেছি, কোন কোন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হচ্ছে, এই ধরনগুলাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। এগুলা আর কি 3 প্রকার মূলত। প্রথমটা ইউনিকাস্ট, ইউনিকাস্টের শাখা হচ্ছে এগুলা, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এগুলো থেকে প্রশ্ন আসবেই, পরীক্ষা বলবে একজন টেলিভিশনে টিভি দেখতেছে, সে কোন মোডে দেখতেছে, অবশ্যই সেই ইউনিকাস্টের সিমপ্লেক্স মোডে দেখতেছে। একজন ওয়াকি টকিতে কথা বলে, সে কোন মোডে কথা বলে, হাফ ডুপ্লেক্স মোডে কথা বলে। একজন মোবাইল ফোনে কথা বলে উড়াই ফেলতেছে, সে কোন মোডে কথা বলে, সে ফুল ডুপ্লেক্স মোডে কথা বলে, ঠিক আছে? এগুলো মাথায় রাখবা। ওকে, এবার দেখো দ্বিতীয়টা আসো, ব্রডকাস্ট। এটা সবাই পারবে, কারণ ব্রডকাস্ট চিনে না এরকম মানুষ নেই। খেলা চলে কাতারে, ফুটবল বিশ্বকাপ দেখছো না, আর্জেন্টিনা কাপ পাইছে নাকি পাই নাই? পাইছে তো। এই যে ফুটবল বিশ্বকাপ চলছে কাতারে, লুসাইল স্টেডিয়ামে ফাইনাল, ঠিক কিনা? তুমি আমি গরিব দেশ বাংলাদেশ, কেউ দেখছে অস্ট্রেলিয়া থেকে, কেউ দেখছে কানাডা থেকে, কেউ দেখছে জাপান থেকে, সবাই দেখতে পেয়েছে। প্রেরক পয়েন্ট একটা, কিন্তু প্রাপক পয়েন্ট হাজার হাজার। ওই সময় প্রেরক কয়টা ছিল? একটা। প্রাপক কয়টা ছিল? একটা। একজনকে মোবাইল করছে, একজনই শুনেছে। আর এখন প্রেরক একটা, প্রাপক হাজার হাজার। এই যে ডেটা ট্রান্সমিশনের পদ্ধতিকে বলা হয় ব্রডকাস্ট। তোমরা নিজেরাও জানো ব্রডকাস্ট শব্দের অর্থ সম্প্রচার করা। এবার দেখো মাল্টিকাস্ট জিনিসটা কি, একটু শোনো। মাল্টিকাস্ট জিনিসটা একটু এটা বুঝতে হবে, এটা না বুঝলে কিন্তু ভুল করবা। মাল্টিকাস্ট হলো বাটা শোরুমে মেয়েদের জন্য একটা অফার দেওয়া হয়েছে। বাটার শোরুমে মেয়েরা সবাই চলে যাবে, বলবে ওরে ওরে, সবাই গিয়ে অফার কেনাকাটা শুরু। তুমি হচ্ছে ছেলে, তুমি কি যাইতে পারবা? তুমি যাইতে পারবা? তুমি তো ছেলে, তুমি গেলে গান ধাক্কা দিয়ে বের করে দিবে, বলবে স্যার আমি আমার বউয়ের জন্য কিনতে আসছি, গার্লফ্রেন্ডের জন্য কিনতে আসছি। হবে না, দিবে না তোমাকে। অফার খার মেয়েদের জন্য। গ্রামীণফোনের জন্য নেটওয়ার্কের অফার দেওয়া হয়েছে, ফ্রি ইন্টারনেট দিচ্ছে 5 GB করে ঈদ উপলক্ষে। তুমি রবি ইউজার, তুমি কি নেটওয়ার্কটা পাবে, অফারটা পাবে? পাবে না। নির্দিষ্ট একটা গ্রুপ পাবে। প্রেরক হবে একটা পয়েন্ট, প্রাপক হবে নির্দিষ্ট একটি গ্রুপ, তাহলে তাকে বলবা মাল্টিকাস্ট। নির্দিষ্ট একটি গ্রুপের ছেলেরা ক্লাস করতে পারবে। আরো যদি ক্লিয়ার হই, ব্রডকাস্ট আর মাল্টিকাস্ট, আমরা যদি কোনো ফ্রি ক্লাস নিই, আইসিটি অ্যাসিস্ট্যান্টের মেইন পেজ, এটা সবাই দেখতে পারবে, এটা কোনো বাধা নেই, যে আসবে যে খুলবে সেই দেখতে পারবে। এটা হলো ব্রডকাস্ট। এগুলাই আসে সৃজনশীলে। পরীক্ষা আসবে যে একজন টিচার, উনি একটা ফ্রি গ্রুপে ক্লাস নিচ্ছে, বা উনি একটা পাবলিক গ্রুপে ক্লাস নিচ্ছে, পাবলিক পেজে ক্লাস নিচ্ছে, তাহলে এটা কি? এটা অবশ্যই ব্রডকাস্ট। এটা সবাই দেখতে পারবে, যার মন চায় সে দেখতে পারবে। কিন্তু এই যে তোমরা এখানে যারা ক্লাস করতেছো আজকে, তোমরা এখানে কিন্তু সবাই ক্লাস করতে পারবে না। এখানে শুধুমাত্র যারা এডমিশন নিয়েছে তারা ক্লাস করতে পারবে। তাহলে তোমরা কিসের উদাহরণ? তোমরা মাল্টিকাস্টের উদাহরণ। মনে করো পরীক্ষায় এসেছে, বোর্ড পরীক্ষায় একজন শিক্ষক, উনি ওনার একটা ক্লাসরুমে প্রজেক্টরের মাধ্যমে কি দেখাচ্ছে, ক্লাস দেখাচ্ছে। অবশ্য মাল্টিকাস্ট, কারণ উনি তো একটা নির্দিষ্ট গ্রুপ। তারপর তোমরা মাঝে মাঝে গ্রুপে কল দাও, গ্রুপে কল দাও না মাঝে মাঝে, দাও কিনা? এগুলো মাল্টিকাস্টের উদাহরণ। কারো কারোর সাথে তুমি ফোনের মধ্যে কনফারেন্সিংয়ে কথা বলো, এগুলো মাল্টিকাস্টের উদাহরণ। কারণ এগুলো নির্দিষ্ট গ্রুপ, তোমার ফ্রেন্ডরা ছাড়া বাকিরা শুনতে পাবে না। হোয়াটসঅ্যাপে গ্রুপ কল দিচ্ছ, ফেসবুকের মেসেঞ্জারে গ্রুপ কল করছো, এগুলো হচ্ছে নির্দিষ্ট, তোমার বন্ধুরা কি করতে পারবে, শুনতে পারবে, এর বাইরে কেউ শুনতে পারবে না। এগুলাকে বলা হয় মাল্টিকাস্ট। কথা বুঝতে পারছি? আর যদি তুমি পাবলিকলি একটা ভিডিও লাইভে আসো, একটা টিকটক ছেড়ে দিছো পাবলিকলি,
এটা হচ্ছে ব্রডকাস্ট, কারণ এটা সবাই দেখতে পারবে, এটা ফ্রি অ্যাক্সেস আছে। আর তুমি যদি তোমার ফ্রেন্ড লিস্টটাকে অনলি মি করে রাখো বা রেস্ট্রিক্টেড করে দাও, তখন শুধু তোমার বন্ধুরাই দেখতে পাবে, তখন এটা মাল্টিকাস্ট। বুঝাইতে পারছি? এই তিনটা হলো এগুলো উদাহরণ। আশা করি সবার ক্লিয়ার ব্যাপারটা। দেখি এই তিনটা কার কার সবার ক্লিয়ার কিনা একটু বলো তো। এই তিনটা সবার ক্লিয়ার কিনা একটু বলো তো। ক্লাস কেমন লাগতেছে যতটুকু? এই তিনটা সবার ক্লিয়ার কিনা? এখানেই মুখস্থ হয়ে যাবে, বাসায় শুধু একবার রিডিং পড়বা, তোমার বাসায় কখনোই পড়াশোনা করতে হবে না। আমি দেখবে যে ডিজিটাল ডিভাইস ক্লাস নিলে যেরকম, প্রোগ্রামিং ক্লাস নিলেও সেম। এখানে কোনো ধরনের বাড়তি প্রেশার নিয়ে পড়ার দরকার নাই, আইসিটি মাথায় ঢুকে যাবে। ওকে, এবার আসো জিও কাজটা কি জিনিস। এই যে ঈদ আসতেছে না, ঈদ আসলে একটা কি আসে বলো তো? ঈদ আসলে কি আসে? সবার মেয়ররা সবাইকে ঈদ মোবারক জানাই। তুমি যে সিটি কর্পোরেশনে আছো, নতুবা তোমার এমপি তোমাকে কি জানাইল ঈদ মোবারক। তোমার প্রশ্ন আছে না, এমপি বেটা আবার মোবাইল নাম্বার পাইলো কই? এমপি বেটা বললে তো আবার মাইন্ড করবে, এমপি স্যার আবার মোবাইল পাইলো কই, নাম্বার পাইলো কই, উনি আমাকে কেমনে মেসেজ পাঠাইল? প্রশ্ন আসে না? আবার সিলেটের এমপি কি কক্সবাজারের মানুষকে মেসেজ পাঠাবে? 17 কোটি মেসেজ পাঠানো সম্ভব না ওনার কাছে, উনি শুধু ওনার এরিয়ার মানুষগুলোকে পাঠাবে। তুমি আসো যশোরে, তোমার এলাকায় যশোরের যিনি এমপি উনি মেসেজ পাঠাবে। নড়াইলে যে আছে মাশরাফি তোমাকে মেসেজ পাঠাতে পারে, ঠিক কিনা? চট্টগ্রামে আছি, চট্টগ্রামেরটা আমাকে পাঠাবে। কেমনে পাঠাই? মূলত এটা হচ্ছে জিও কাস্ট। লোকেশনের উপর ভিত্তি করে যদি কোনো ডেটা ট্রান্সমিট করা হয়, লোকেশনের উপর ভিত্তি করে, এই যে লোকেশনের উপর ভিত্তি করে, কারণ লোকেশনের উপর ভিত্তি করে মেসেজগুলো পাঠানো হয়, যার ফলে যারা ওই লোকেশনটাতে আছে তারা সবাই এই মেসেজটা পায়। এই জন্য প্রত্যেক এলাকার এমপি উনি সিলেট, যেটা এখানে তো এখন তো সবকিছুই তোমার জিএপিএস ট্র্যাকার দ্বারা সব পরিচালিত। তো এই যে লোকেশনের উপর ভিত্তি করে যে ডেটা ট্রান্সমিট করা হয়, এগুলাকে বলা হয় মূলত কি? জিওকাস্ট। মানে একটা নির্দিষ্ট এলাকার মানুষকে। বুঝাইতে পারছি? সবাই ক্লিয়ার কিনা? একজন বলছে স্যার রেডিও টিভি কি ব্রডকাস্ট হবে? শোনো, রেডিও টিভি ব্রডকাস্ট হবে সেটা আলাদা ব্যাপার। তোমার একটা জিনিস, এই যে দেখো এখানে একটা ফ্যাক্টর আছে। ভালো একটা প্রশ্ন করেছো। তবে এই যে যেমন ধরো এখানে একটা লাইভ প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামটা লাইভ, ক্রিকেট খেলা সাপোজ, এই যে লাইভ প্রোগ্রামটা টিভি পর্যন্ত আসা, এই যে টিভি পর্যন্ত আসছে, কিন্তু এতটুকুকে তুমি ব্রডকাস্ট বলতে পারবা। টিভি থেকে মানুষ, এটা কিন্তু সিমপ্লেক্স, এখানে কিন্তু সিমপ্লেক্স হয়ে গেল। তুমি ব্রডকাস্ট কখন বলতে পারবা জানো? সারা বাংলাদেশের সবগুলা টিভি আর হচ্ছে সোর্স, এই যে তোমার বাসার টিভি, আমার বাসার টিভি, এর বাসার টিভি, এগুলা মিলে হবে একসাথে ব্রডকাস্ট। কিন্তু তোমার টিভির সাথে তোমার মানুষের যে সম্পর্ক সেটা সিমপ্লেক্স। কথা সিম্পল, সেটা ইউনিকাস্ট। কথা বুঝতে পারছো? মাঠের ক্ষেত্রে এই যে কাতার বিশ্বকাপ থেকে পৃথিবীর যত টিভি আছে, কাতার বিশ্বকাপের স্টেডিয়ামের সাথে টিভির সম্পর্ক হলো ব্রডকাস্ট। কিন্তু তোমার টিভির সাথে তোমার যে সম্পর্ক সেটা হবে ইউনিকাস্ট, সিম্পল টু সিম্পল। আর এই যে এই ক্ষেত্রে তুমি টিভি হিসাব করতে পারবে না, তো তোমাকে একটা টিভি হিসাব করলে হবে না, সারা পৃথিবীর সমস্ত টিভি হিসাব করতে হবে। কারণ ব্রডকাস্ট মানে কি? পয়েন্ট একটা, নোট হাজার হাজার। কথা বুঝাইতে পারছো? এই জন্য আমি পেঁচাতে চাই না এই জিনিসটা। আশা করি বুঝতে পারছো। ওকে, এই সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞা ভালো করে পড়ো। জিওকাস্ট হচ্ছে লোকেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিট করা। লোকেশনের উপর ভিত্তি করে যদি ডেটা ট্রান্সমিশন করা হয় তখন তাকে বলবে জিওকাস্ট। ওকে, এবার লিখো সবাই, ডেটা ট্রান্সমিশন দুই প্রকার। সবাই লিখো, ডেটা ট্রান্সমিশন দুই প্রকার। সবাই লিখো, ডেটা ট্রান্সমিশন দুই প্রকার। এগুলা পড়েছি মোট, এখন পড়ব প্রকারভেদ। ডেটা ট্রান্সমিশন দুই প্রকার। অনেকে বলে চ্যাপ্টার 2 নাকি রিডিং পড়ে বোঝা যায়। রিডিং পড়ে বুঝতে পারবা, রিডিং পড়ে বুঝতে পারবা, কিন্তু রিডিং পড়ে পরীক্ষার খাতায় যে সিকিউ আসবে এগুলো লিখতে পারবা না। আর এখন তুমি দেখো সৃজনশীল পড়তে হবে না, তোমাকে এমনি প্রশ্ন করলে এমনি বুঝে যাবে তুমি।
যে লেকচারটা মন দিয়ে শুনেছো। ডাটা ট্রান্সমিশন দুই প্রকার, লিখে রাখো সবাই। এক নাম্বার সিরিয়াল ট্রান্সমিশন, সিরিয়াল। দুই নাম্বার প্যারালাল, দুই নাম্বার প্যারালাল। এটা দেখো ভালো করে, এটা একটু ভালো করে শুনতে হবে। তাহলে একটা সিরিয়াল একটা প্যারালাল, মন দিয়ে শুনতে হবে এটা একটু। কি কি? সিরিয়াল ডাটা ট্রান্সমিশন, প্যারালাল ডাটা ট্রান্সমিশন কি জিনিস স্যার একটু বলেন। মনে করো তুমি তোমার মোবাইল থেকে এর মোবাইলে শেয়ার দিয়ে জিনিস নিচ্ছ। আচ্ছা বলো তো ফাইলগুলো কিভাবে যায়, একটু বলো ফাইলগুলো কিভাবে যায়। প্রথমে ছবি একটা যায়, এরপরে দুইটা যায়, এরপর তিনটা যায়, এরপর 4 নাম্বারটা যায়, এভাবে না? সিরিয়ালি যায় না, একটার পর একটা যায় না? খুব সুন্দর করে তোমরা দেখো না, যে ট্রান্সমিশন পদ্ধতিতে ধারাবাহিকভাবে ডাটা ট্রান্সমিট হয়, একটির পর একটি, একটি গেছে এরপর আরেকটি গেছে এরপর আরেকটি গেছে, ধারাবাহিকভাবে একটার পর একটা, এটাকে বলা হবে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। আবার মনে করো তোমরা অনেকেই করো কি, এই যে কম্পিউটারের দোকানে যাও, একটা মেমোরি কার্ড লাগাই, একটা মেমোরি কার্ড লাগাই, একটা মেমোরি কার্ড লাগাই। কম্পিউটার দোকানদার কি করে, ওকে একবার সেন্ড করে, ওকে এক ফাইলে সেন্ড করে, ওকে এক ফাইলে সেন্ড করে, একসাথে আলাদা আলাদা ডিভাইসে ডাটা ট্রান্সমিট হচ্ছে, হয় না? একবার এক পেন ড্রাইভে দিচ্ছে, সাথে আরেকজনকে আরেক পেন ড্রাইভে দিচ্ছে, তিনটাই যাচ্ছে সমমানের, ওরটাও যায়, ওরটাও যায়, ওরটাও যায়। তার মানে একই সাথে ভিন্ন পথে ডাটা ট্রান্সমিট হওয়াকে বলা হয় প্যারালাল। এটা হচ্ছে কি, একটির পর একটি ধারাবাহিকভাবে ডাটা ট্রান্সমিশন। প্যাকেট একটা গেছে, এরপর আরেকটা যাবে, এরপর আরেকটা যাবে, এরপর আরেকটা যাবে, এটাকে বলা হবে কি, সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। আর এই ক্ষেত্রে কি, ওরটা ও পাবে, ওরটা ও পাবে, একই সময়ে ভিন্ন পথে। লিখে রাখো এই জিনিসটা, লিখে রাখো, একই সময়ে ভিন্ন পথে ডাটা ট্রান্সমিশন। বইতে খুব সুন্দর একটা চিত্র দেওয়া আছে, একই সময়ে ভিন্ন পথে। এই যে বইয়ের চিত্রটাও এঁকে দিচ্ছি, দেখো এই যে বইয়ের চিত্রটাও এঁকে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস, তাহলে এখানে ডাটা যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, তাহলে একই সময়ে যাচ্ছে ভিন্ন পথে। এটা একটা পথ, এটা একটা পথ, এটা একটা পথ, এটা একটা পথ, একটার পর একটা প্যারালাল, সমান্তরাল। তোমরা সবাই জানো সমান্তরাল মানে কি, একটার নিচে একটার নিচে একটার নিচে একটা। আর এক্ষেত্রে দেখো, এখানে একটা ডিভাইস, এখানে একটা ডিভাইস। প্রথমে একটা গেল, মনে করো এখানে এগুলো আছে A1 A2 A3 A4। প্রথমে এখানে A1 গেল, তাহলে A1 এখানে মুছে যাবে, এরপরে A2 গেল, A2 মুছে যাবে, A3 গেল, এভাবে একটার পর একটা। এই যে প্রথমে A1 আসছে, এরপরে A2 পথে, এরপরে A3। আর এটা হচ্ছে ভিন্ন পথে একই সময়ে, একই সময়ে ভিন্ন পথে। পরীক্ষা নৈর্ব্যতিক আসলে একই সময়ে ভিন্ন পথে ডাটা ট্রান্সমিশন কি বলবো, প্যারালাল। আর একই সময়ে ধারাবাহিকভাবে পরপর 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 গেলে সিরিয়াল। ঠিক আছে? তাহলে আজকে কি কি পড়েছি? সর্বপ্রথম পড়েছি ডাটা কমিউনিকেশন। কমিউনিকেশনের উপাদান 3টি, ডাটা কমিউনিকেশন 5টি। এরপরে পড়েছি বিট আর বাইট। এরপরে পড়লাম ব্যান্ডউইথ, ডাটা ট্রান্সমিশন স্পিড, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। তারপরে পড়েছি ডাটা ট্রান্সমিশনের মোডগুলা কি কি, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, জিওকাস্ট। ইউনিকাস্টের মধ্যে 3 প্রকার, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আর এখানে কি পড়লাম, ডাটা ট্রান্সমিশন 2 প্রকার। ওটা ছিল মোড, ওটা ছিল মোড, ওটা ছিল স্পিড, আর এটা ছিল ডাইরেক্ট ট্রান্সমিশন 2 প্রকার। একটা হচ্ছে সিরিয়াল, একটা হচ্ছে প্যারালাল। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা বিট সিনক্রোনাইজেশন প্লাস তার মাধ্যম, তার বিহীন মাধ্যম শেষ করব। তো ইনশাআল্লাহ তোমরা সবাই ক্লাসে থাকবে আশা করি। প্রত্যেকদিন লাইভে ক্লাস করার চেষ্টা করবা। বুদ্ধিমানরা সকালের খাবার সকালেই খায়, আর যারা একটু বেশি বুদ্ধিমান তারা ওটাকে রাতে খায়। সুতরাং তরতাজাটা একটু বেশি মজা। লাইভ ক্লাস করার চেষ্টা করবা, ওকে? তাহলে আমরা এরপর একজন এতক্ষণ পরে জিজ্ঞেস করে ডাটা ট্রান্সমিশন মোড কি, ক্লাসে কখন ঢুকছে আমি জানি না। ক্লাসটা আবার দেখবা, যদি ভুল মানে কোনো সমস্যা হয়। আমি ডাটা ট্রান্সমিশন মোডের সঙ্গে না দিলেও 10 বার দিছি, চেষ্টা করবা।
ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।